সরকারের পক্ষে সুযোগ আছে একটা নতুন পরিপত্র জারি করার, যেখানে সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রাখা যেতে পারে, মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত কোটা রাখা যেতে পারে, এবং সকল গ্রেডে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীতেই কোটার একটা সংস্কার এবং মেধাভিত্তিক নিয়োগকে অগ্রাধিকার দিয়ে নতুন পরিপত্র বা নতুন আইন জারি করতে পারে। আমরা এখন সেটি চাচ্ছি। এটি কেবলমাত্র সরকারের এখতিয়ার, এখানে আদালতের আর কোনো করার কিছু নেই। এখানে একটু স্পষ্ট করা দরকার যে যারা কোর্টে গিয়ে আবেদন করেছে স্থগিতের জন্য, তারা কিন্তু আন্দোলনকারীদের কেউ নয়, আন্দোলনকারীদের সাথে তাদের কোনো সংযোগ নেই। আমাদের দুজনের স্বার্থ তো এক জায়গাতেই, স্বার্থ এক জায়গাতে হতে পারে। বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী বা নাগরিক সে যদি মনে করে সে কোর্টে গিয়ে এটা আবেদন করবে, সে সেটা করতেই পারে, কিন্তু আমরা আন্দোলনকারীদের জায়গা থেকে কিন্তু আমাদের বক্তব্য এবং কর্মসূচি কিন্তু আমরা স্পষ্ট করেছি। তো যারা কোর্টে গিয়েছে তারা আসলে তাদের নিজ উদ্যোগে নিজস্ব ক্ষুব্ধতার জায়গা থেকে এই আবেদনটা করেছে। আমরা যেটা স্পষ্ট করেছি যে আমরা কিন্তু আর 18 সালের যে পরিপত্র, সেই পরিপত্রের জায়গা থেকে কিন্তু আমরা সরে এসেছি, কারণ আমরা মনে করছি 18 সালের পরিপত্রটি আসলে ত্রুটিযুক্ত ছিল বলেই হাইকোর্টে সেটা বাতিল করে দেওয়া সম্ভব হয়েছে। এখন যদি আবার 18 সালের পরিপত্রই ফিরে আসে, তাহলে সেটা আবার যে কোনো সময় বাতিল হতে পারে। তাই আমরা চাচ্ছি, যেহেতু কোটা ইস্যু নিয়ে আবার তর্ক বিতর্ক শুরু হয়েছে, এটার একটা চূড়ান্ত সমাধান যাতে হয়, সেজন্য আমরা চাচ্ছি যে সকল গ্রেড থেকেই বৈষম্যমূলক বা অযৌক্তিক কোটাগুলো বাতিল হোক, এবং সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠী যতটুকু প্রাপ্য, সেই কোটাটুকু থেকে একটা কোটার যৌক্তিক সংস্কার করা হোক যথাযথ বিধি এবং আইন মেনে। সেই কোটার যৌক্তিক অবস্থান তো এটা নির্বাহী বিভাগ করবে, মানে এটা তো আদালত নির্ধারণ করবে কি করবে না, সেটা একটা কিন্তু রয়ে গেছে। যেহেতু আপনাদের আন্দোলনটা শুরু হয়েছে আদালতের রায়কে কেন্দ্র করেই, আপনারা কেন সেই দিকে পুরোপুরি নজরটা দিলেন না? কেন মনে হলো যে সরকার চাইলে সরকারই এইটা পারবে এবং অন্য কোনো দিকে আপনারা তাকাতে চাইছেন না? আপনি জেনে থাকবেন যে কোটা হচ্ছে একটা সরকারের নীতির বিষয় ছিল, এবং 2018 সালে যখন পরিপত্রটি জারি করা হয়েছিল, সেটি কিন্তু কোনো কোর্ট বা আইনের প্রেক্ষিতে নয়, সেটি একটা আন্দোলনের প্রেক্ষিতে একটা রাজনৈতিক সিদ্ধান্ত সরকার নিয়েছিল। এবং সেই সময় আমরা সকল গ্রেডেই কোটা সংস্কার যারা আন্দোলন করেছিল তারা চেয়েছিল, কিন্তু তখন একটা আংশিক সমাধান আসলে দেওয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে, এবং সেই সমাধানটাও যে আসলে যৌক্তিক ছিল না আমরা 6 বছর পরে এসে বুঝতে পারলাম। এ কারণে আমরা এখন চাচ্ছি এটার একটা চূড়ান্ত সমাধান, এবং এটি কেবল নির্বাহী বিভাগই দিতে পারে, এটি আর আদালতের এখতিয়ার নয়। আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আদালত আইনের প্রক্রিয়া সেটা তার মতো চলবে, কিন্তু আমরা এখন নির্বাহী বিভাগের কাছে সকল গ্রেডেরই কোটার যৌক্তিক সংস্কার চাচ্ছি। আদালত যদি তাদের সিদ্ধান্তে অটল থাকে, মানে আপিল করার পরেও একই সিদ্ধান্ত উচ্চ আদালতে থাকে যে মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে তাদের মতো করে, তারপরেও আপনারা চান যে সরকার এটা পরিবর্তন করুক নির্বাহী আদেশের মাধ্যমে, কেন সেটা মনে হচ্ছে যে আদালতের সিদ্ধান্ত সরকার পরিবর্তন করতে পারবে বা চাইবে? দেখেন, আদালত 18 সালের পরিপত্রকে অবৈধ ঘোষণা করেছে। 18 সালের পরিপত্রে কি ছিল যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সকল ধরনের কোটা বাতিল করা হয়েছে। আমরা কিন্তু এখন সকল ধরনের কোটা বাতিল চাচ্ছি না, সংস্কার চাচ্ছেন আপনারা? সংস্কার চাচ্ছেন। আমরা একটা ন্যূনতম মাত্রায় রেখে কোটা রেখে বাকিটা মেধাভিত্তিক করার কথা বলছি। সেটা কি মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রেও চান? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত কোটাটাকে মনে করি যৌক্তিক, তবে নাতি বা পোষ্য পর্যন্ত যে কোটাটা সেটাকে একেবারে অযৌক্তিক মনে করি। তার মানে মুক্তিযুদ্ধ কোটা চান কিন্তু শর্ত সাপেক্ষে, যে তাদের সন্তান পর্যন্ত তারা এটা ভোগ করতে পারবে। আচ্ছা, তারপরে তো আদালতের যে 18 সালের যে পরিপত্রটা কিন্তু আমরা পরিপত্র থেকে সরে এসেছি। 18 সালের পরিপত্র যদি আদালত অযৌক্তিক মনে করে, তিনি এটা অযৌক্তিক বলতে পারেন বা অবৈধ করতে পারেন। কিন্তু মনে হচ্ছে না খুব দ্রুততম সময়ে আপনারা বড় বড় কর্মসূচি হাতে নিয়ে ফেলছেন, এক সপ্তাহের মধ্যে এত অবরোধের মতো জায়গায় চলে যাচ্ছেন, জনগণের দুর্ভোগ হচ্ছে, এটাকে খুব দ্রুত করা হচ্ছে না? কারণ আদালতের তো বৃহস্পতিবার পর্যন্ত একটা রায়ের ব্যাপার স্যাপার আছে। যদি আদালত নিজেই দেয় যে এটা ভুল ছিল, তারা কোটা সংস্কারের আদেশ দেন, তাহলে তো আর এত কিছুর প্রয়োজন নাই। এর মধ্যে জনগণ যে দুর্ভোগের মধ্যে পড়ে যাবে, আপনারা সারা দিন রাত রাস্তায় কাটাচ্ছেন, সবারই তো একটা কষ্টের জায়গা। এটা কি দ্রুত হয়ে যাচ্ছে কিনা কর্মসূচিগুলো? এটা আসলে দ্রুত হচ্ছে না, কারণ মনে হচ্ছে যে কর্মসূচিগুলো খুব দ্রুত, কিন্তু এটার কিন্তু পিছে একটা বড় প্রেক্ষাপট রয়েছে। 2018 সালে কিন্তু একটা দীর্ঘ সময় ধরে এই আন্দোলনটা চলেছে। হ্যাঁ, আমি সেটাই বলছি যে ধাপে ধাপে। হ্যাঁ, সেই আন্দোলনের কিন্তু একটা ধারাবাহিকতা এখনকার আন্দোলনটা। আচ্ছা, এখন যখন আমরা 5ই জুন মহামান্য আদালত যখন রায়টি দিয়েছে, আমরা কিন্তু 5ই জুন থেকে আন্দোলন নেমেছি। আমরা প্রথমেই শাহবাগে কিন্তু যাইনি, আমরা মানববন্ধন করেছি, বিক্ষোভ করেছি, মাননীয় অ্যাটর্নি জেনারেল বরাবর আমরা স্মারকলিপি দিয়ে এসেছি, এবং গত 1 জুলাই থেকে আমরা আন্দোলন শুরু করেছি। আমরা আন্দোলন কিন্তু একটু একটু করে আমরা আন্দোলনকে বৃদ্ধি করেছি বা কঠোর করেছি, কিন্তু এতদিন হওয়ার পরে যখন সরকারের পক্ষ থেকে
কোনো ধরনের বক্তব্য আসেনি, কোনো ধরনের সদুত্তর আমরা পাইনি। 18 সালে তো একটা প্রতিশ্রুতি ছিল শিক্ষার্থীদের প্রতি, সেই প্রতিশ্রুতি যে কারণেই হোক না কেন, আদালতের কারণেই হোক, সেটা যে ভঙ্গ হলো, সরকারের তো সেখানে জবাব দেওয়ার উচিত ছিল। তো সেই জায়গা থেকে আমরা যখন কোনো সদুত্তর পাচ্ছি না এবং সরকার বারবার আমাদের সামনে আদালতকে দেখাচ্ছে এবং আমাদের মনে হচ্ছে আমাদের দাবির সাথে এক ধরনের কালক্ষেপণ করা হচ্ছে, এক ধরনের প্রহসন করা হচ্ছে, ফলত আসলে এখানে অপেক্ষা করা মানে এটা এই প্রহসনটাকে মেনে নেওয়া। তাই আমরা মনে করছি যে আমাদের রাজপথেই থাকতে হবে শেষ পর্যন্ত এবং সেখান থেকে আমাদের একটা সমাধান নিয়ে পড়ার টেবিলে ফিরে যেতে হবে।